দর্শক স্বাগত 7 দিনে এই সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলবো। শুরুতেই দেখব এই সপ্তাহের বড় খবর কি। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 8 জন খালাস। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা, আদালতের পর্যবেক্ষণ। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের ইস্যুতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক। উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত সহ 26 দল ও জোট নেতাদের আলোচনা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। নির্বাচনের সময় নির্ভর করবে জুলাই সনদের উপর, বললেন প্রেস সচিব। নির্বাচন যত বিলম্ব হবে সমস্যা তত বাড়বে, বললেন তারেক রহমান। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, মন্তব্য বদিউল আলম মজুমদারের। প্রতিবেশী 3 দেশের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনীতি গড়লে সবাই লাভবান হবে, অ্যাডমিন অ্যাসোসিয়েশন সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। এপ্রিলে ব্যাংককে মোদি ইউনুস সাক্ষাতের সম্ভাবনা, দ্য হিন্দুকে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে গণপদযাত্রা কর্মসূচি। ধর্মীয় অবমাননার অভিযোগে কবি সোহেল হাসান গালিব রিমান্ডে। পাসপোর্ট তৈরিতে তুলে দেওয়া হলো পুলিশ ভেরিফিকেশন, রোহিঙ্গারা সুযোগ নিতে পারবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বান্দরবানের রাবার বাগান থেকে অপহৃত 26 শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর, আলোচিত খবর। এখান থেকে কয়েকটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লেখক ও বিশ্লেষক খান মোহাম্মদ রবিউল আলম। আমাদের সঙ্গে অনলাইনে ঢাকার বাইরে থেকে 2 জন সাংবাদিক যুক্ত হবেন। তবে আমরা শুরু করি খান রবিউল আলম। এই সপ্তাহের অনেকগুলো বড় খবর, কিন্তু একটা যদি আমরা সিঙ্গেল থাকি, যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হলো এবং আপনি খেয়াল করবেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সরকারের যিনি প্রধান তিনি বারবার বলছেন যে ঐক্যের বিকল্প নেই। সামগ্রিকভাবে রাজনীতিতে আপনি কোনো ঐক্য দেখেন? বা আরেকটু যদি ইলাবোরেটলি প্রশ্নটা করি যে আপনি রাজনৈতিক অবস্থাটা কি দেখেন এই সময়ে? এটা বোঝার জন্য আসলে যে সুনির্দিষ্ট তথ্যপাত্রগুলো দরকার সেগুলো তো একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের হাতে নেই। আমাদের ঘটনা প্রবাহ, আলাপ আলোচনা, সংবাদপত্রে প্রেস বিজ্ঞপ্তি, এগুলো দেখে আমাদেরকে কিছুটা সিদ্ধান্ত নিতে হয় বা পৌঁছতে হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যেটা অনেক আগেই আমাদের লোকজ গায়ক সাধক লালন শাহ বলেছিলেন যে রেখেছ সাই কূপ জল করে আন্ধেলা পুকুরে। জীবনের শেষ দিকে তার এই উক্তিটা, অর্থাৎ এতদিন ধরে সাধনা করেও তিনি অন্ধকার পুকুরে, আন্ধেলা পুকুরে, মানে অজানা একটা পুকুরের ভিতরে ছিলেন। যে রেখেছ সাই কূপ জল করে আন্ধেলা পুকুরে। তো যদি বড় অর্থে বলেন, আমরা আসলে গোটা জাতি কিন্তু আন্ধেলা পুকুরের ভিতরেই আছি। লালন সাইজিকে যদি আপনি স্মরণ করেন, তিনি আরেকটা কথা বলেছিলেন, হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কবে হবে সজল বরষা, বসে আছি সেই ভরসায়। রাইট। তো এই যে একটা সজল বরষা, যে অত্যন্ত মানে ভরপুর একটা বর্ষণমুখর একটা বর্ষা, সেটার জন্য তিনি দীর্ঘদিন বসেছিলেন এবং সাইজির ভিতরে এই কাজটা করেছে যে উনি আসলে সাধনার ব্যাপারে, পূর্ণতার ব্যাপারে তার ভিতরে একটা ডাউট ছিল। তো একইভাবে আপনি যদি রশিদ উদ্দিনকে দেখেন, খুব চমৎকারভাবে বলছেন, আমি খুব সারপ্রাইজ হই যে কেমন করে এরা এগুলো খুব সিম্পলিফাই করলেন। যে বলবো কি শুনবে কে, বুঝবে কিরে ধন্দা, এ জীবন মায়ার জালে বান্ধা। এরকমই একটা ব্যাপার, রাজনীতিকে ঘিরে একটা মায়ার জাল তৈরি হয়েছে, একটা কমপ্লেক্স সিচুয়েশান। প্রচুর প্রশ্ন আমরা একে অপরকে করি, কিন্তু আমরা অ্যাবস্ট্রাকশন এবং অবস্কিউরিটি নিয়ে আমরা আগাই কথা বলি। আর একটু কোট করতে চাই, বেশি কোট নির্ভর হয়ে যাচ্ছে। অমর্ত্য সেনের বায়োগ্রাফি পড়ছি। আচ্ছা। অমর্ত্য সেন একটা জায়গায় লিখছেন, একজন মিডল ইস্টের একজন স্কলার, বাংলাদেশি, ভারতীয় উপমহাদেশে দীর্ঘ সময় কাজ করে 16 শতকের দিকে। তো উনি বলেছিলেন যে বাঙালির একটা বিশেষ স্বভাব হচ্ছে না জেনে দীর্ঘক্ষণ তারা কথা বলতে পারে। এটা তার একটা স্পেশাল অ্যাবিলিটির ব্যাপার। তা আমরাও ঠিক এরকম ধোঁয়াশে, আধা ধোঁয়া, কিছুটা বোঝা কিছুটা না বোঝা নিয়েই আমরা কথা বলছি। এটার একটা মোরাল প্রবলেমও আছে, যে আমরা যেহেতু অডিয়েন্সের সঙ্গে কথা বলছি, অডিয়েন্সকে কনসেপচুয়াল ক্ল্যারিটি দেওয়াটা আমাদের একটা অবলিগেশনের জায়গা। যে মূল প্রসঙ্গে আসি, যে রাজনীতিতে হিউজ ফিসি ব্যাপার কাজ করছে, মানে এই ঢাক ঢাক গুড় গুড় ব্যাপার। হ্যাঁ, এই ধরেন বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটা
প্রক্সিমিটি রিলেশন দেখছি, আবার বিকেলবেলা দেখছি যে একটু ডিস্টেন্ট রিলেশন। আবার জামাতে ইসলামকে দেখছি খুব প্রো গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের সঙ্গে অন্তর্বর্তীকালীন সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক। আবার কালকেই দেখলাম যে এটিএম আজহারকে নিয়ে তারা মাঠে নেমে পড়েছে, মানে এটা খুব বোঝার টাফ। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিও যে খুব সহজ তা না, কারণ গতকালকে আমরা আবার একটা ফ্র্যাকশনও দেখলাম খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আবার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ নিজেদের রাজনৈতিক আরেকটা সংগঠন গঠন করার জন্য কয়েকজন বেরিয়ে গেছেন। মানে মূল উপলক্ষ্যটা হচ্ছে যে সেন্টার পয়েন্টটা তো হচ্ছে পাওয়ার, রাইট, যে হাউ দে উইল ফিট উইথ দ্য পাওয়ার। এবং ওই যে চেয়ারটা, ওই চেয়ারটাতে বসবে যে, এর জন্য যে কেমিস্ট্রি এবং রসায়নগুলো মেলানো দরকার, সেই প্রক্রিয়াতেই প্রচণ্ড রকমের একটা ইন্টারনাল একটা কম্পালশন চলছে, মানে একটা সাংঘর্ষিক, কখনো মিথজীবিক, কখনো কোঅপারেটিভ, কখনো নন কোঅপারেটিভ, এই ধরনের একটা মনোভঙ্গি দেখা যাচ্ছে। প্রফেসর ইউনূস সরকারেরও একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টার হচ্ছে এই ফিসিটা তারা জিয়ে রাখে। যেমন ধরেন অ্যাপেক্স অব দ্য, মানে কি বলবো, যে সর্বোচ্চ সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যখন বলেন 16ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে না, দ্যাট গিভস অ্যানাদার ডাইরেকশনস, যে উই আর জাস্ট, আমরা মানুষ খুব রেডি যে খুব স্পেসিফিক একটা কথা শোনার জন্য। সুতরাং নির্বাচন বলবেন যে হবে হবে, এবং এই এক্সারসাইজটা করি তার বলা উচিত। যখনই তিনি বলবেন যে হতে পারে, তখনই কনফিউশনটা প্রডিউস হয়, কারণ দ্যাটস গিভ এ শিট ফর ক্রিয়েটিং আনসার্টেনটিস। মানুষ তখন ডাউট করে এরকম কথা বলছে কেন। আজকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে না, গতকালকেই তিনি একটা অনুষ্ঠানে বলেছেন ঢাকায় যে অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচনের ব্যাপারে আন্তরিক কিনা সেটা নিয়ে তাদের সংশয় আছে, এরকম বলেছেন। আমি আপনার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সঙ্গে একটু রিলেট করে একটু বলতে চাই যে, ধরেন আমরা অনেকেই মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সে অর্থে রাজনৈতিক সরকার না, কিন্তু আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও হাইলি পলিটিক্যাল গভর্নমেন্ট। হ্যাঁ, না, একটা রাষ্ট্র পরিচালনা ব্যাপারটাই তো ম্যাটার অফ পলিটিক্স। এটা খুব ভাবা খুব সমীচীন হবে না, এবং রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে সে আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যাচ্ছে যে প্রফেসর ইউনূস খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করে সবাইকে ফ্রি মিলটা ডিস্ট্রিবিউট করবে। অর্থাৎ মানে উনি বলেছেন, দায়িত্ব নেওয়ার পরপরই বলেছেন যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই হচ্ছে তার প্রধান কাজ, এবং তৎকালীন সেনাবাহিনী প্রধানও একই কথাই বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন। কিন্তু এই নির্বাচন, আপনার এই নির্বাচনে পাওয়ার পলিটিক্সে মানে স্টেটের হুইলটা কে ধরবে, সেই জিনিসটা কিন্তু রিজলভ না। এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা যে জাতীয় নাগরিক কমিটি, তারা একটা নতুন এমার্জ একটা পলিটিক্যাল একটা ভাইব, তারা এই মাসের মধ্যেই নতুন দল ঘোষণা করবে, এবং দেশব্যাপী তারা একটা রাজনৈতিক নেটওয়ার্কিং এর ভিতরে আছে। এবং আপনি দেখবেন যে স্থানীয় সরকারের দাবিটা তারা খুব বেশি সামনে নিয়ে এসে করে। আমার পার্সোনাল অ্যানালাইসিস হচ্ছে যে স্থানীয় নির্বাচন, বিএনপি এটা আবার অপোজ করে। এটার কেমিস্ট্রিটা আমার কাছে মনে হয় ওরা পাওয়ার বেজের ফুটিংটাকে সেট করতে চায়। যদি স্থানীয় সরকার নির্বাচনে মোটামুটি একটা রিজনেবল অবস্থায় আসতে পারে, তাহলে জাতীয় নির্বাচনটা তাদের জন্য, কারণ স্থানীয় সরকার নির্বাচনের যারা, মানে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি, জাতীয় নির্বাচনে তারা একটা বড় রোল প্লে করে। আপনাকে আবারও একটু রিপিট করে বলি, যেটা হচ্ছে যে খুব স্পেসিফিকভাবে নির্বাচন হবে কি হবে না, এর প্রশ্নের উত্তর দেওয়া রিয়েলি ভেরি ভেরি টাফ। কারণ আমি তো গ্রামের ছেলে, ছোটবেলা থেকে নির্বাচন দেখে আসছি। একটা জাতীয় নির্বাচনের প্রস্তুতি কিন্তু হিউজ ব্যাপার। এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লাগে, আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা বোঝেন এখন, তারপরে পুলিশ লাগে, তারপরে আপনি পুরো মিলিটারি দিয়ে তো আপনি একটা নির্বাচন করতে পারবেন না, এবং নির্বাচন কমিশনেরও নিজেদের প্রস্তুতি লাগে, এবং অনেক প্রিপারেশনাল ওয়ার্ক। এই প্রিপারেশনাল ওয়ার্কের জন্য অ্যাটলিস্ট এখন যে অবস্থায় দেশের ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসারদের, শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকে। স্কুলগুলোর অবস্থা খুব নাজুক এবং ভান্ডারেবল। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ এত লেভেলে ফল করেছে। আমার পরিবারের 25-30 জন শিক্ষক, আমি এই অবস্থাটা দেখি, তারা সবাই বলে যে এরকম সিচুয়েশন তারা দেখে নাই, মানে সর্ট অফ ফ্রাস্ট্রেশন। এবং প্রত্যেকের ভিতরে দে ক্যানট, এক সময় ছিল যে শেখ হাসিনার সময় যে স্টেটের সাথে ফিট করতো না, এখন মানুষ একটা কাঠামো দেখে কিন্তু ধোঁয়াশে ধোঁয়াশে একটা ব্যাপার দেখে। খুব টাইট যে একটা, খুব যে ওয়েল ম্যানেজ একটা স্ট্রাকচার বা কাঠামো, সেরকম আমরা দেখি না। ফলে নির্বাচন ইজ নট এ ফানি থিং, ইটস এ হিউজ ম্যানেজমেন্ট ইস্যু। সেই ম্যানেজমেন্ট ইস্যুটার জন্য আমি জানি না, নির্বাচন কমিশন তো সংস্কার প্রস্তাবনা আসছে, এবং বদিউল আলম সাহেবের স্টেটমেন্ট আমরা দেখলাম যে সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, হুইচ ইজ ট্রু। কিন্তু এগুলো কিভাবে ম্যাটেরিয়ালাইজ করা যাবে, আমি একটা অ্যারাবিয়ান প্রভাব দিয়ে আপনাকে এই অংশটা ক্লোজ করতে চাই, যে কমিটমেন্ট ইজ ক্লাউড অ্যান্ড ফুলফিলমেন্ট ইজ রেইন। আমরা বাংলাদেশ হচ্ছে কমিটমেন্টে ভরে গেছি দেশটা, কিন্তু কখন বৃষ্টিপাত হবে
তাছাড়া তো কমিটমেন্টকে রিয়েলাইজ করানো যায় না। খুব চমৎকার একটা অ্যারাবিয়ান প্রভাব, কমিটমেন্ট ইজ ক্লাউড, ফুলফিলমেন্ট ইজ রেন। যদি বৃষ্টি নামে, সংস্কারগুলো যদি কার্যকর হয়, সত্যি সত্যি মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা তো সবাই খুব খুশি হব। সবারই সেই প্রত্যাশা নিয়ে আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করি। আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক জহির রায়হান জুয়েল। জুয়েল ভাই, আপনাকে স্বাগত জানাই। রংপুরে একটি বড় আয়োজন হয়ে গেল আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতের যে দ্বিপক্ষীয় সম্পর্ক, তার একটি বড় জায়গা জুড়ে আছে তিস্তা নদী। তিস্তার পানি বন্টন, এর ন্যায্য হিস্সা, দশকের পর দশক ধরে এই আলোচনাটা আছে। তো সেই তিস্তা ইস্যুতেই একটা বড় কর্মসূচি হলো রংপুর এবং আশেপাশের 5টি জেলায় গণপদযাত্রা কর্মসূচি। আপনি একটু সাংবাদিক হিসেবে যে একটু বলেন যে এই কর্মসূচিটির মধ্য দিয়ে আসলে কি মেসেজ দেয়া হলো, এবং এই মেসেজটা কি আসলে ভারত বাংলাদেশ যে সম্পর্ক 5ই আগস্টের পরে যেই সম্পর্কটা অনেকখানি আরও খারাপ হয়েছে বলে আমরা বুঝি, সেই জায়গায় এসে এই কর্মসূচির আসলে তাৎপর্য কতটুকু? গতকাল এবং গত পরশু আমাদের রংপুর বিভাগের 5 জেলায়, বিশেষ করে নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, আমাদের তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিটি হয়। কর্মসূচিতে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন। দুদিনব্যাপী নদী পাড়ে অনেক মানুষ অবস্থান করেছেন, বিএনপির অনেক নেতাকর্মী অবস্থান করেছেন। আমাদের সাংবাদিক হিসাবে আমাদের যেটা পর্যবেক্ষণ, যে নদীর জন্য এই অবস্থান কর্মসূচি এটা অবশ্যই একটা ভালো প্রোগ্রাম। বিশেষ করে ব্যাপক সাড়া ফেলেছে আমাদের এই উত্তর অঞ্চলে, কারণ তিস্তা আমাদের এই অঞ্চল, উত্তর অঞ্চলকে বলা হয় তিস্তা লাইফ লাইন। সেক্ষেত্রে আমরা দেখি যে তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছে আমাদের ভারতের সঙ্গে, আমাদের প্রতিবেশীদের। সেক্ষেত্রে এই কর্মসূচিকে একটা সাড়া ফেলেছে, শুধু বাংলাদেশ না, এটা সারা বিশ্বে। এখন প্রশ্ন হলো যে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা ভারত যে একভাবে পানি প্রত্যাহার করছে, সেটা আমরা সেই পানি পাবো কিনা, এই আলাপটা কিন্তু সেখানে যারা অবস্থান করেছিল তারা বলেছিল, যারা সেখানে ঢাকা থেকে এসেছিল এবং অন্যান্য জায়গা থেকে এসেছিল, সবারই একটা আলাপ মানে বক্তব্য ছিল এরকম যে আমাদের তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায় করতে হবে। এখন এটা কোন প্রক্রিয়া হতে পারবে, এই বিষয়টা কিন্তু আমাদের নানাজন নানাভাবে বলেছেন। কেউ বলেছেন যে আমরা ভারতকে প্রেসার দিয়ে, আমরা চাপ দিয়ে, কেউ বলেছে যে আমরা আন্তর্জাতিক নদী কনভেনশনে আমরা গিয়ে সেখানে আমরা প্রস্তাবনা তুলতে পারি কিনা, যেহেতু আন্তর্জাতিক নদীগুলোর ক্ষেত্রে 1997 সালের যে জাতিসংঘের যে আইন আছে সেখানে স্বাক্ষর করে আমরা অনুমোদন পেতে পারি কিনা, এরকম নানা আলোচনা সেখানে এসেছে, এগুলো আমরা দেখেছি। আর একটা বিষয়, গতকাল তারেক রহমান বলেছেন যে প্রয়োজনে আমরা জাতিসংঘে যাওয়ার কথা কিন্তু তারেক রহমান বলেছেন, এটা আমরা শুনেছি। তবে এটা এখনো আমরা ভারতকে চাপ দেওয়া হলো কিনা, বা এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করি যে দাবি ছিল দুটি, একটি ছিল যে আমাদের তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা, আরেকটি হলো যে মেগা প্রকল্প বাস্তবায়ন। এই দ্বিতীয় নম্বর দাবিতে কিন্তু অনেকের দুই ধরনের বক্তব্য আছে। সেখানে আমরা জানি যে পাওয়ার চায়নার একটা প্রকল্প, সেখানে 2016 সালে প্রস্তাবনা দিয়েছিল এবং 2019 সালে সাবেক প্রধানমন্ত্রী যখন চীনে যায় সেখানে এই প্রস্তাবনাটা নিয়ে স্বাক্ষর হয়েছিল। কিন্তু পাওয়ার চায়নার এই তিস্তা প্রকল্প কতটুকু তিস্তার জন্য, তিস্তা পাড়ের মানুষের জন্য এটা সুফল নিয়ে আসবে, সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। পরিবেশ বাদী বা আমরা যদি বাংলাদেশ পরিবেশ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ বিশেষজ্ঞ নানাভাবে এই প্রকল্পটা নিয়ে আপত্তি তুলেছে, যে এটাকে তিস্তার মতো বিনুনি নদীকে, যে নদী পানি এবং পলি একই সাথে নিয়ে আসে, যার বিরাট প্লাবন ভূমি, সেখানে এই নদীকে 1 কিলোমিটার বা 700 মিটারের মধ্যে নিয়ে আসা কতটা সঙ্গতিপূর্ণ, এটার সাথে পরিবেশ এটার মানে প্রভাব পড়বে কিরকম, এগুলো পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ না করে আমরা যদি এই প্রস্তাবনায় বা এই পাওয়ার চায়না প্রকল্পে যাই, তাহলে আমাদের তিস্তা নদীর যে ভৌগোলিক অবস্থান সেখানে ক্ষতি হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। মেগা প্রকল্প নিয়ে যে দুই ধরনের অবস্থান, সেটিও সামনে এলো নতুন করে। জহির রায়হান জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আসবো, যেহেতু আপনি উত্তরের মানুষ, ছোট্ট একটা বিরতি নিয়ে এসে দর্শক একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লেখক ও বিশ্লেষক খান মোহাম্মদ রবিউল আলম। বিরতির আগে আমরা তিস্তা ইস্যুতে ছিলাম, রংপুর থেকে একজন সাংবাদিক যুক্ত ছিলেন। বেশ বড় প্রোগ্রাম হলো এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ ভারতের এই যে সম্পর্ক নিয়ে আমরা যখন কথা বলি, দুটি প্রধান বিষয় সামনে থাকে, একটা সীমান্ত হত্যা আর তিস্তা। এবং এই দশক ধরে কিন্তু তিস্তা এই সংকট এই সমস্যাটা ঝুলে আছে। কিন্তু আপনি নিজে উত্তরের মানুষ, যদিও রাজশাহী তিস্তা দ্বারা অতটা বোধহয় প্রভাবিত নয়, বাট আপনার হাতে পদ্মা, কিন্তু তারপরেও তিস্তার এই যে সংকটটা আপনি কীভাবে দেখেন আসলে, এবং আপনার কি মনে হয় যে এই জাতীয় যে কর্মসূচির মধ্য দিয়ে নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলবে? দুটো প্রশ্ন, দুটো না, বেশ অনেকগুলো প্রশ্ন। পুরো ওভারঅল ওয়াটার ডিপ্লোমেসিটাকেই দেখতে হবে সিরিয়াসলি। তিস্তা শুধু না, আমার বুকের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা, একটা মাইটি রিভারকে কিভাবে নিঃশেষ করে ফেলা যায়, এর একটা ধরেন টেক্সট বুক এক্সাম্পল আপনি বলতে পারেন। শৈশবে আমরা কি পদ্মা দেখেছি আর আজকে কি পদ্মা দেখি, জাস্ট ইয়ার্স আমি যাই এবং কাঁদি আমি রীতিমতো। তো আওয়ামী লীগ সরকারের সময় ধরেন অনেকগুলো ফেলুয়ারনেসকে আমরা আইডেন্টিফাই করি, কিন্তু ওয়াটার ডিপ্লোমেসিতে আমাদের বড় ধরনের ফেলুয়ারটাকে ওইভাবে সিস্টেমেটিক্যালি কেউ আমরা দেখি না। এবং পানির, নদীর, প্রাণ প্রকৃতির, আপনি একজন প্রাণ প্রকৃতি গবেষক, শত্রু দুইটা। বৃহৎ অর্থে আমাদের অভ্যন্তরীণ শত্রু, যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, দখল করে যারা দখলবাজ, যারা এক্সটর্শন করে স্যান্ড, এবং ইলিগ্যালি প্রত্যেকটা নদীর বুকের উপর থেকে যে পরিমাণ আমাদের হার্ট থেকে রক্ত নিলে যা হয়, যেভাবে অ্যাব্রাপ্টলি নেওয়া হয়েছে। ভেরি রিসেন্টলি আমি একটা স্টাডি করেছি ব্রহ্মপুত্রের উপরে। আমি কাজটা করতে গিয়ে আমি এত আহত হয়েছি, ও অনেক সময় লেগেছে আমার কাজ করতে, কারণ আমি কাজটা করতে পারছিলাম না, মানসিকভাবে পদে পদে বাধাগ্রস্ত দিয়ে। এত নির্মম হতে পারে মানুষ তার প্রাণ প্রকৃতির উপরে। তাহলে আপনার ইন্টারনাল এনিমি, যেটা আমাদের বন্ধু এজাজ, বর্তমান প্রশাসক নর্থ সিটি কর্পোরেশন, উনি দেখিয়েছেন যে চাঁদপুরের উপরে গবেষণা করে যে 44টা নদী কীভাবে টোটালি গ্র্যাপ করা হলো, কীভাবে বালিটা এক্সটর্ট করা হলো, পুরো জিওগ্রাফি চেঞ্জ করে ফেলা হলো, লাইভলিহুডের উপর কত পারভাসিভ ইম্প্যাক্ট, বায়োডাইভার্সিটির কী চ্যালেঞ্জের মুখে, আমরা কেউ খেয়াল করলাম না। আমরা শুধু কয় টাকা, কত শত কোটি টাকা পাচার হয়েছে সেই ক্যালকুলেশন নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি, কিন্তু প্রাণ প্রকৃতির এক্সপেন্স এবং কস্ট এবং লস আমরা কখনোই অ্যাসেস করি না, টাকায় কনভার্ট করি না। একটা নদী মারা গেলে তার ইমপ্লিকেশন কি পড়তে পারে, আপনি নিজেও কাজ করেছেন। 1000 কোটি টাকা দিয়ে একটা নদী বানাতে পারবেন না, সম্ভব না। এটা আপনি একটা লেখায় বলেছিলেন। যেমন আমরা চুয়াডাঙ্গাতে দেখলাম নদী ভরাট করে আলমডাঙ্গাতে একটা বিল্ডিং উঠেছে নদীর উপরে। যে আমি যে পয়েন্টটা বলতেছি, ইন্টারনাল এনিমিদেরকে আইডেন্টিফাই করাটাও ভীষণ জরুরি। আমরা সেটা করতে ব্যর্থ হই, এবং তার সাথে পলিটিক্সের একটা নিবিড় সম্পর্ক আছে, সেটা আপনি খুব ভালো করে জানেন। সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে এক্সটার্নাল এনিমি, সেটা অ্যাবসলিউটলি, যেহেতু ইন্ডিয়ার সঙ্গে আমাদের কানেকশনটা, নদীর মোহনাটা অনেক বেশি, সুতরাং এই ক্ষেত্রে ইন্ডিয়া ভীষণ অ্যাব্রাপ্ট আচরণ করে। এবং আমি জেনারেল সেন্সিবল, আই এম নট এক্সপার্ট অন দ্য ইন্টারন্যাশনাল রিভার মানে ট্রিটি অর লিগ্যাল ফ্রেম, কিন্তু আমার কমন সেন্সেই বলে যে একটা আন্তর্জাতিক নদীর উপরে ইন্ডিয়া যে আচরণ করে, এই আচরণটা একদমই গ্রহণযোগ্য নয়। তাহলে আপনার শত্রু তো খুব চেনাই যায়। আমাদের একটা ফেলুয়ারনেস নাকি আছে, কারণ আমাদের ইন্ডিয়ার প্রতি হিউজ একটা নির্ভরতা কাজ করে। কত বেনিফিট আমরা দিয়ে ক্ষমতায় থাকতে পারি, এই মনোভঙ্গিটা আমাদের কাজ করে। সম্ভাবনার একটা জায়গা আমি খুঁজে পেয়েছি চিন্তা ভাবনা করে করে, সেটা হচ্ছে যে দ্য গুড সোল, আমাদের দেশের ভিতরে যে সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, সাধারণ মানুষ, যাদের ভিতরে একটা পবিত্র আত্মা আছে, যে ফিল করে যে নদীটা, এই খালটা, এই জলাধারটা সংরক্ষণ করা দরকার, সেই মানুষগুলোর সঙ্গে ইন্ডিয়ার যে প্রো পিপুল মানুষ আছে, যাদের ভিতরে কিছুটা শুভবোধ আছে, এই দুটো পার্টির মধ্যে যদি আমরা কখনো একটা ব্রিজিং করতে পারতাম, তাহলে উভয় পলিটিক্যাল গ্রুপকে আমরা হিউজলি প্রেশার দিতাম। কারণ আমাদের তো কালচার, হেরিটেজ তো সব কমনলি ওপারে। আপনার কত চমৎকার গান লিখে গেল ভূপেন হাজারিকা, তাই তো আসলে যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের রুটস তো সেম, কিন্তু পলিটিক্যালি আমরা জিনিসটাকে এভাবে ট্রিট করলাম যে আমরা জাস্ট নিজেরাই অ্যাবসুলেটটা নিতে চাই। ইভেন আপনি যদি দেখেন ইন্ডিয়ার দুর্বল স্টেটগুলোর প্রতি ইন্ডিয়ার সবল স্টেটগুলো পানি নিয়ে যে ব্যবহারটা করে, এটাও আনঅ্যাকসেপ্টেবল। মানে ক্ষমতাকে গেলেই এই যে প্রাণ প্রকৃতি, জীববৈচিত্র্যের প্রতি যে আঘাত। তিস্তা তো এক্সট্রিমলি খুবই ট্র্যাডিশনাল এবং খুবই মাইটি একটা রিভার, আমরা তার অবস্থান দেখি, তার জিওগ্রাফি দেখি। তাহলে আমরা মামলা মোকদ্দমা করে কতদূর যেতে পারবো আমি জানি না, জাতিসংঘে গিয়েও আমরা কতটুকু সলভ করতে পারবো আমি জানি না, কিন্তু গুড সোলগুলোকে আইডেন্টিফাই করা দরকার দেশের ভিতরে এবং ইন্ডিয়ায়। এবং এরকম যদি না, কিন্তু দিন শেষে বিষয়টা তো রাষ্ট্র টু রাষ্ট্রের নেগোসিয়েশন এবং রিলেশন, সেইখানে কিছু দুই দেশের কিছু গুড সোলরা এক হয়ে কথা বললো, কিন্তু আলটিমেটলি সমাধান হতে হবে তো না। এটা তো পলিটিক্যাল দেশের, এটা পলিটিক্যাল এজেন্ডা সিম্পলি। আমি এটা ইগনোর করছি না, ইটস অ্যাবসলিউটলি পলিটিক্যাল এজেন্ডা। এবং আপনার দেশের
এই ওয়াটার ডিপ্লোমেসিটাকে হ্যান্ডেল করার মতো পলিটিক্যাল ইফিসিয়েন্সি আছে কিনা বা আমরা সেটা করতে পারি কিনা, সেটাও একটা ভাইটাল প্রশ্ন। কারণ আপনি টেবিলে বসে প্রপারলি নেগোসিয়েশন যদি আপনি করতে না পারেন, দেন আপনার কাছে পর্যন্ত ডাটা আছে কিনা? ডাটা আছে। কারণ পাওয়ারের ক্ষেত্রে দুটো জিনিস বলা হয় যে হার্ড পাওয়ার অ্যান্ড সফট পাওয়ার। ইফ ইউর ফেস ইজ লুকিং ভেরি গুড, আমি আপনার প্রতি প্রাথমিকভাবে একটু দুর্বলতা বোধ করি। সেকেন্ড, আমি আর্গুমেন্টটা দেখি। তো ইন্ডিয়া হিউজ পাওয়ার আছে, তার প্রচুর মিলিটারি আছে, প্রচুর ফোর্স আছে, কিন্তু আপনি যদি ব্রাইট হন, আপনি যদি এভিডেন্স বেস হন, নলেজ বেস হন এবং ভালো একটা আর্গুমেন্টেটিভ প্ল্যাটফর্মে বসেন, ইগনোর করাটা কিন্তু অনেক কঠিন। আমরা অনেক সময় ছোট বাচ্চাদের কথা ফ্যামিলিতে গুরুত্ব দিই না, দিত ওর তো অনেক পাওয়ার নাই, ও তো ইকোনমি হ্যান্ডেল করে না, কিন্তু কেন দিই? কারণ তার ইনোসেন্সির জন্য আমি তাকে দিই। সুতরাং ওয়াটার ডিপ্লোমেসির এজেন্ডাকে এই সরকারের উচিত খুব সিরিয়াসলি টেক আপ করা, কিন্তু এই সরকার তো ওইদিকে অ্যাটেনশন দিচ্ছে বলে মনে হয় না। একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা সারফেস ওয়াটারটা দেখছি, কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সিচুয়েশন তো খুব ভয়ঙ্কর। আপনি তো ভিকটিম, আপনার অঞ্চলের মানুষ ভিকটিম। আমি তো লেখা লিখলাম প্রথম আলোতে যে ওয়াটার টাউট এবং ওয়াটার অ্যালিট এবং ইনক্লুডিং ঢাকা, আশফাক ডেলিস্টার আশফাক সাহেব কাজ করেছেন। কি পরিমাণ ডেটোরেশন হচ্ছে প্রতি মাসে, আপনার মাইগ্রেশন হতে বাধ্য। এই লোক আগামী 50 বছরে এইভাবে যদি এক্সটর্শন হয় ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার। আমার বাসায় ফ্ল্যাটে পানি নাই মোহাম্মদপুরে, এখন সকাল থেকে বারবার সিকিউরিটি গার্ড ফোন করছে আমাকে, একটু খরা শুরু হচ্ছেই। সুতরাং ওভারঅল ওয়াটার ম্যানেজমেন্ট, আমাদের এক্সিস্টেন্স, আমাদের লাইভলিহুড, আমরা এক ফোঁটা পানি তৈরি করতে পারবো না, আমাদের কোনো অ্যাবিলিটি নেই। রাইট। কিন্তু আমরা আমাকে সব শক্তি দেয় না, সব শক্তি দেয় নাই। সুতরাং এই প্রাণ প্রকৃতি নদী যদি বাঁচে, আমি বাঁচবো, আদারওয়াইজ উইল বি দ্য এক্সটিংক্ট। আমরা বিলুপ্ত জাতিতে পরিণত হবে, এটা কোনো ডাউট নেই। এটা খুব বেশি দূরে না, খুব সামনেই। রাইট। আরেকটা বিরতি নিয়ে আসছি, আরও 2-3টা এজেন্ডা আছে দর্শক। আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লেখক ও বিশ্লেষক খান রবিউল আলম। রবিউল ভাই, এই সপ্তাহের আরেকটা বড় খবর হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনটা বাতিল করে দেওয়া হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে অনেক বছর ধরেই নাগরিকদের তরফে এই দাবিটা ছিল, কারণ পাসপোর্টের ভেরিফিকেশনের নামে যা হতো বা এখন পর্যন্ত হয়, এটা বেসিক্যালি পুলিশের একটা বাণিজ্য, এটা বলাই হয় কোট অ্যান্ড কোট। সেরকম বাস্তবতা থেকে এই পদ্ধতিটা তুলে দেওয়া হলো। শঙ্কার জায়গাটা হলো যে এই ভেরিফিকেশন না থাকার সুযোগ নিয়ে দুষ্ট লোকেরা অপব্যবহার করবে কিনা। না, সেটা যদি খুব স্ট্রংলি মনিটর করা হয় বা সেরকম যদি একটা মেকানিজম ডেভেলপ করা যায়, তাহলে তো সেটা সম্ভব নয়। মজার ব্যাপার হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান অফ দ্য আইকনিক ওয়ার্ক অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আচ্ছা, মানে প্রতিকায়িত অর্থে যদি বলে থাকেন, পাবলিককে দেওয়া সবচেয়ে মানে কমফোর্টেবল একটা ডিসিশন হচ্ছে এই ডিসিশনটা। কারণ আমার অফিস পাসপোর্টের পাশেই, মানুষের প্রতিদিনের যুদ্ধটা দেখি। মাঝে মাঝে আমি যখন চা খেতে নেমে অনেকে আমাকে পাসপোর্ট অফিসের মানে দালাল সে অর্থে ভাবেও এবং বলে যে ভাই আমার একটু পাসপোর্টের ব্যবস্থা করে দেন। আমারও খুব মজা পায় আর কি। যাই হোক, যেটা হয়েছে যে মানুষ আসলে একটা বেসিক জিনিস চাই, সেটা কমফোর্ট চাই ফ্রম দ্য স্টেট হু রান দ্য স্টেট। এবং আপনি ধরেন একটু বেশি কাজ করতে পারছেন না, কিন্তু মিনিমাম কমফোর্টটা দিতে পারছেন, পিপুল উইল বি দ্য ভেরি হ্যাপি। আপনি অনেক কাজ করেন কিন্তু মানুষকে মেজাজ দেখান, মানুষের উপর চোটপাট নেন, মানুষকে ডিজনার করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, বলেন যে আমি আপনাদের সবাইকে খাওয়াচ্ছি। এরকম ঘটনা তো আমরা শুনেছি, এরকম শব্দ আমরা প্রয়োগ দেখেছি, আমি করে দিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু পিপুল উইল নট টেক ইট ভেরি ইজিলি। সুতরাং এই যে কাজটা হয়েছে, এটার ইম্প্যাক্টটা খুবই ভালো একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমার ধারণা। কারণ পাসপোর্ট আসলে খুব কমপ্লেক্স একটা জায়গা, এটা সবাই সচরাচর আমরা জানি। এই উদাহরণটাকে কাজে লাগিয়ে আমরা একটু ভূমি অফিসটার দিকে নজর দিতে পারি, আমরা একটু আদার্স যে সমস্ত লোকাল থানাগুলোকে আমরা একটু অর্ডার দেখতে পারি কিনা, আমরা একটু হসপিটালগুলোকে দেখতে পারি কিনা। কারণ ভেরি বিগিনিং অফ দ্য গভর্নমেন্ট যে কনসালটেশনটা আরসি মজুমদারে হয়েছিল শিক্ষক নেটওয়ার্কে, এখানে আমিও আপনি দুজনই ছিলাম, আমরা কিন্তু এই কথাটাই বলেছিলাম যে গিভ ভেরি সিম্পল, টেক ভেরি সিম্পল ইনসেন্টিভ। এটা খুব ছোট একটা উদ্যোগ নেন, বাট প্রচুর পিপুল যেন সেখান থেকে একটা কমফোর্ট ফিল পায়। সুতরাং এই যে কমফোর্ট জোনে নেওয়াটা, কমফোর্ট স্টেট যে মানুষকে কমফোর্ট দিতে পারে, এই ফিলটা রিয়েলাইজ করাটা, এই ফিলিংটা অনুভব করাটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং এখন পর্যন্ত যেটা আমি দেখছি, সরকারি অফিসগুলো এখনও কিন্তু ইনঅ্যাক্সেসিবল ব্রডার অর্থে। রাষ্ট্রের অর্থে, জনগণের অর্থে পরিচালিত একটা সরকারি সংস্থায় 4টা লিফট থাকবে কেন? কেন এখানে ভিভিআইপি লিফট দরকার হয়? কেন এখানে কমনার লিফট, এখানে সিনিয়রদের লিফট দরকার হয়? কারণ তো রাষ্ট্রীয় অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এবং অফিসগুলো আমি লক্ষ্য করছি, আপনিও লক্ষ্য করবেন, যেমন নির্বাচন কমিশন, আমি একটা লেখায় বলেছি এটা একটা কারাগার।
আপনি যদি একটা অফিসিয়ালের সঙ্গে মিট করতে চান আপনার 3-4 স্টেপ সিকিউরিটি পার হতে হয়। কেন এটা? মানে এই কারাগারগুলো আমরা কেন বানিয়েছি? আমি বলবো সেই সঙ্গে আরেকটা কমফোর্ট ফিল তৈরি করা, যে ওপেন ডোর পলিসি নেওয়া, সিনিয়রদের কোনো রুম বন্ধ থাকবে না, জনগণ যাবে সরাসরি গিয়ে কথা বলবে। তারপর আর মানুষ তো বিনা কাজে গল্প করার জন্য তো যায় না, ডিসি সাহেবের রুমে থেকে গল্প করতে যায় না। সারপ্রাইজিং যে আপনি সিকিউরিটি গার্ডের নামে অফিসগুলোতে যে পরিমাণ হ্যারাসমেন্ট, গভর্নমেন্ট অফিসগুলো এখন এই মুহূর্তে আমি বলবো যে অ্যাক্সেসের দিক থেকে বিবেচনা করলে আগের চেয়ে কোনো বিশেষ পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। থার্ড যে পয়েন্টটা আমি প্রফেসর ইউনূস সরকারকে বলতে চাই, প্লিজ ইস্যু এ সার্কুলার, যে একজন প্রজেক্ট ডিরেক্টর, একজন প্রজেক্ট ম্যানেজার, তার অফিসের ডেকোরেশন আইটেমটা কি হবে, হ্যাঁ, কতটুকু এবং কোন চেয়ারে, কোন স্ট্যান্ডার্ডের চেয়ারে সে বসবে। এই একজন মানে জমিদারের মতো যে কয়টা গাড়ি সে ব্যবহার করবে, তার অফিসে কি পরিমাণ ডেকোরেশন থাকবে, এন্টারটেইনমেন্ট আইটেমগুলো কিভাবে থাকবে, প্লিজ ফিক্স আপ ইট। এটা যদি ফিক্স আপ করতে পারেন, কারণ আমি যে মোটা চেয়ার দেখি এবং পেছনে যে তোয়ালে দেখি, আমার তো কথা বলা, আই লস্ট মাই সেলফ, এরকম একটা অ্যাভয়েড দেখলে আমি নিজেই সাহস হারিয়ে ফেলি যে লোকটার সাথে আমি কি কথা বলতে পারি। এবং কালচার অফ নেগেশন, মানে সাধারণ একটা মানুষ ধরেন যথেষ্ট স্মার্ট না, গুড লুকিং না, একটু উস্কো খুস্কো, এর সঙ্গে তো আমরা কোনো প্যাশেন্স নিয়ে কথা বলছি না। আরেকটা সার্কুলার গভর্নমেন্ট ইস্যু করতে পারে কিনা, যে লেসন দ্য পিপল ভেরি কেয়ারফুলি অ্যান্ড মাইন্ডলি, শুনতে পারলে কিন্তু রেমেডি হয়। রাইট, আপনি যদি কারো কথা মনোযোগ সহকারে শুনেন 50% সলভ হয়ে যায়। শুনেন, অ্যাটলিস্ট শোনার একটা স্পেস দেন, পাওয়ার হায়ারার্কিগুলোকে নিউট্রালাইজ করেন। এটা একটা ভালো উদাহরণ তৈরি করা হয়েছে। পাশাপাশি এই স্টেপগুলো গভর্নমেন্ট কিন্তু খুব চিন্তা করতে পারে। পাসপোর্টের এই ভেরিফিকেশন বাতিলের একটা যে কনসার্ন অনেকে ব্যক্ত করেন, যে রোহিঙ্গারা নানাভাবেই ঘুষ দিয়ে হোক বা সিস্টেম করে হোক জাতীয় পরিচয়পত্র নিয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে 2017 সাল 18 সাল ওই সময়ে প্রচুর সংবাদ হয়েছে গণমাধ্যমে, যে বিভিন্ন জায়গা থেকে, ইভেন মাদারীপুর, পিরোজপুর, সেই সব জায়গা থেকে রোহিঙ্গারা গিয়ে জাতীয় পরিচয়পত্র বানিয়েছে। তো এখন সরকারের সার্কুলার হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র যার আছে সে বাই ডিফল্ট পাসপোর্ট পাবে। এখন এই যারা নানা সিস্টেম করে জাতীয় পরিচয়পত্র নিতে পারলো, যে রোহিঙ্গারা, তারা পাসপোর্ট এখন নেবে। এরপরে ধরেন আদম ব্যবসা যারা করে বা যারা এই যে মানব পাচারের ব্যবসা করে, এরা যদি ভুয়া নামে, ভুয়া ঠিকানা দিয়ে এখন এই সুযোগটা, মানে পুলিশ ভেরিফিকেশন থাকলে হতো কি, এদেরকে ধরাটা সহজ হতো। ধরেন জাতীয় পরিচয়পত্র আছে, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে গিয়ে দেখলো যে এই লোকের তো সমস্যা আছে। পুলিশ হয়তো ঘুষটা নেয়, কিন্তু সামটাইমস এরকম ঘটনাও তো ঘটে যে ভেরিফাই করতে গিয়ে দেখলো যে এই লোকটা তো কালপ্রিট। এখন এই সুযোগটা তো থাকলো না। না, সেই স্কোপটা কিন্তু অল্টারনেটিভ মেকানিজমগুলো নিয়ে নিশ্চয়ই তারা ভাবছে, এবং অল্টারনেটিভ মেকানিজম তো ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ ধরেন আপনি যেটা বললেন যে আদম ব্যবসায়ী অথবা রোহিঙ্গা, ইন্টারনাল রিফিউজি, এক্সটার্নাল রিফিউজি যারা, তারা সেই স্কোপটা নিতে পারে কিনা। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে একটা থার্ড পার্টি একটা যদি স্ক্রিনিং সিস্টেম থাকে, থার্ড পার্টি একটা স্ক্রিনিং সিস্টেম, মানে ধরুন আমার লোকালিটিতে লাইক কথার কথা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমি যে কমিউনিটির অ্যাড্রেসটা বলছি, ওখানকার একজন স্কুলের প্রিন্সিপাল অথবা একটা কলেজ শিক্ষক, অ্যাটলিস্ট এই লেভেলের ভেরিফিকেশনটাও তো ধরেন খুব সিগনিফিকেন্ট মনে হয়। যাদের সোশ্যালি একটু রেপুটেশন আছে, তারা লোকটাকে মার্ক করতে পারে কিনা, আইডেন্টিফাই করতে পারে কিনা, অ্যাটলিস্ট এরকম একটা স্কোপ তো রাখতেই হবে। আদারওয়াইজ তো একটা ওই যে মানে জিনিসটা একদম ছেড়ে দেওয়া যাবে, একদম যদি এইভাবে প্রযোজ্য ক্ষেত্রে ভেরিফিকেশন লাগবে, এইটা বোধহয় বলা উচিত। বিশেষ 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 ক্ষেত্রগুলোতে কনসিডারেশনটা রাখা উচিত। যেমন স্কুলের ক্ষেত্রে তো খুব সহজ, কারণ বাচ্চাদের তো কলেজ আইডেন্টিফিকেশনটা থাকেই, কিন্তু নন আইডেন্টিফাইড যারা হয়তো একটু কনফিউশন ক্যাটাগরিতে পড়ে, তাদেরকে একটু দেখা দরকার, ক্রিটিক্যালি একটু দেখা দরকার, একটা অল্টারনেটিভ ভাবা দরকার, একদম ছেড়ে দেওয়া যাবে না জিনিসটাকে। বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম। এই সপ্তাহে একটা বড় খবর, বান্দরবানে 26 জন রাবার বাগান থেকে 26 জন শ্রমিককে ধরে নিয়ে গেল অপহরণকারীরা। এর মধ্যে একজন পালিয়ে চলে এসেছেন, বাকি 25 জনকে 10 লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। তো বান্দরবান বা এই যে সীমান্ত এলাকায় কিন্তু এই ঘটনাগুলো প্রায়ই ঘটে, এই যে অপহরণ করে নিয়ে যায়, তারপর মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয়, কখনো নিখোঁজ থাকে। এই ঘটনাগুলো তো প্রতিনিয়ত ঘটছে, মানে কমছে না কেন? আর এই ঘটনাগুলো, সে অপহরণের সঙ্গে যুক্ত লোকগুলো, আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয়ভাবে আপনারা যারা দীর্ঘদিন কাজ করেন, আপনারা কি আইডেন্টিফাই করতে পারেন যে এই লোকগুলো আসলে কারা? তারা কি আমাদের দেশের নাগরিক, তারা কি নাকি বাইরে থেকে আসে, মানে এই লোকগুলো কারা সেটা কি জানা যায় আসলে? আমি শুরু করতে চাই এভাবে যে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান হওয়া উচিত ছিল প্রাকৃতিক কোনো খবর দিয়ে শুরু, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা বরাবরই নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে শিরোনাম হচ্ছি।
এটি অনাকাঙ্ক্ষিত আমাদের জন্য, কিন্তু তারপরও ঘটে যাচ্ছে। কারণ তিন দেশীয় সীমান্তে আমরা বারবার বলার চেষ্টা করছি, বান্দরবানটি হচ্ছে মূলত মায়ানমারের পাশে, তারপরও আমাদের বা পাশে কিছুটা অংশ ভারতের দিকেও যুক্ত আছে, যার ফলে এই অঞ্চলটি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। আর যেটি সাম্প্রতিক সময় ঘটলো, আমাদের লামা উপজেলার এক মাসের মধ্যেই, যেটি জানুয়ারি এবং ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই আমাদের এই জেলা থেকে আপনার প্রায় 40 জন শ্রমিক অপহরণ হয়ে গেল। তাদের মধ্যে জানুয়ারির 14 তারিখে হলো তামাক শ্রমিক অপহরণ, তারপরে হচ্ছে জ্বালানি কাঠ সংগ্রহের সাথে যারা যুক্ত তারা অপহরণ, এবং সবশেষ যে ঘটনাটি হলো 26 জন রাবার শ্রমিককে 6টি রাবার বাগান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো। আমরা যতটা খবর নিয়েছি যে এর আগে সন্ত্রাসীদের পক্ষ থেকে বাগান মালিকদের কাছে চিঠি দেওয়া হয়েছিল চাঁদার জন্য, তারা সে ধরনের হয়তো প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু তার আগেই ঘটনাটি ঘটে গেল। যেটি সবচেয়ে বড় সমস্যা আমাদের এই অঞ্চলটিতে, আমাদের রাবার বাগান কেন্দ্রিক যে অঞ্চলটি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, এই অঞ্চলটি মূলত এই দিকটাতে হচ্ছে বাংলাদেশ, তার অপর পারে হচ্ছে মিয়ানমার, সামান্য অংশ ভারতে আছে। এই আর আমরা সবাই জানি পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক বেশ কিছু সংগঠন যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত আছে, চাঁদাবাজি করছে, তারা এদিকে নিয়োজিত হয়ে গেছে। কারণ লামা উপজেলাতে আছে 800 রাবার বাগান, 20,000 শ্রমিক সেখানে কাজ করে। ঠিক একইভাবে আমাদের নাইক্ষ্যংছড়িতে যেটি আছে, নাইক্ষ্যংছড়িতে 750 থেকে 800 রাবার বাগান আছে, সেখানেও 20-22,000 শ্রমিক কাজ করে, এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে ঘটে। কিন্তু একটি কথা বলার দরকার, এত বড় একটি অঞ্চল যেখানে নিরাপত্তা বাহিনীর কোনো ক্যাম্প নেই। আমরা জানি 5ই আগস্টের ঘটনার পর পুলিশ খুব একটা তৎপর হয়ে উঠছে না, এমন অবস্থাকে তারা হয়তো পুঁজি করে জানুয়ারি 14 তারিখ থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত তারা বিপুল পরিমাণ আমাদের শ্রমিকদের অপহরণ করলো, এবং সবশেষ যেটি অপহরণের জন্য তাদেরকে 10 লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। আমরা জানি যে যাদেরকে জিম্মি করা হয়েছে তাদের উপর শারীরিক নির্যাতনও চালানো হয়েছে। মনে হয় একটা বিষয়, এই যে অপহরণ করে নিয়ে যায় তারপরে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়, এই মাঝখানে তো রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে, পার্বত্য অঞ্চলে সামরিক বাহিনী কাজ করে, তো এই দুর্বৃত্ত গোষ্ঠীগুলোকে কি তারা ধরতে পারে না? মানে মুক্তিপণের বিনিময়েই ছাড়িয়ে আনতে হয়, অভিযান চালিয়ে তাদেরকে মুক্ত করা যায় না, কিংবা এদেরকে দমন করা যায় না, তার কারণটা কি? এইটি একটু জানবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আপনার কাছে আবার আসবো, এই প্রশ্নের উত্তরটা জানা দরকার। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লেখক ও বিশ্লেষক খান মোহাম্মদ রবিউল আলম, বান্দরবান থেকে অনলাইনে যুক্ত আছেন সাংবাদিক মনিরুল ইসলাম মনু। বিরতির আগে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে এই অপহরণকারীরা আমাদের বাংলাদেশ থেকে মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে, তারপর মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনতে হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী সেখানে কাজ করে, মানে এই গোষ্ঠীগুলোকে ধরা যাচ্ছে না কেন? মানে নির্মূল করা যাচ্ছে না কেন? আমাদের এই অঞ্চলটি দুর্গম পাহাড়ি অঞ্চল, ঘন বন বেষ্টিত। এখানে প্রকৃতি নির্ভর পর্যটন কিংবা শিক্ষা বা স্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাগুলো যদি গড়ে তোলা যেত, তা না করে আমাদের এখানে রাবার চাষ, হর্টিকালচার চাষের মতো পাহাড়ি ভূমিগুলোকে ব্যবহার করা হচ্ছে, এবং জায়গাটি মূলত জনশূন্য। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা, লামা উপজেলা, আলীকদম উপজেলা, তার ওপাশের যে সীমানাগুলো আছে সব গহীন অরণ্য, উঁচু উঁচু পাহাড়। সেই জায়গাগুলোতে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। আমি বান্দরবানের লামার বসবাসকারী মানবাধিকার কর্মী রুহুল আমিনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা নিরাপত্তা ক্যাম্প বাড়ানোর জন্য, টহল বাড়ানোর জন্য বারবার আবেদন নিবেদন করছেন, কিন্তু কোনোভাবেই এই কাজটি হচ্ছে না। পুলিশ, আমাদের যে জায়গাটি দুর্গম, সেখান থেকে পুলিশের পক্ষে কোনো একটা ঘটনা ঘটলে 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে গিয়ে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যার ফলে যারা শ্রমিকরা কাজ করছেন তারা এক ধরনের অসহায় অবস্থায় থাকেন। আমরা খবর নিয়েছি, আজকে আমি কথা বলেছি অনেক রাবার বাগানের মালিকের সাথে, যে নাইক্ষ্যংছড়ি থেকে এবং লামা থেকে অনেক শ্রমিক
বাগানের কাজ ফেলে চলে যাচ্ছে, তারা শ্রমিক সংকটে ভুগছে। এই সময়টি হচ্ছে রাবার কষ সংগ্রহের সময় এবং বিপুল কর্মযোগ্য হয় রাবার বাগানগুলোতে। সন্ত্রাসীরা সেই সময়টিকে হয়তো পুঁজি করে তৎপর হয়ে উঠছে এবং যারা গতকাল ফিরে এসেছেন, যারা মঙ্গলবার সকালে ফিরে এসেছেন, তারা আমাদেরকে বলেছেন যে সেখানে যারা ছিল তারা পাহাড়ি মানুষ, তাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, তারা খুব নিষ্ঠুর আচরণ করেছে জিম্মিদের সাথে। এমন একটি অবস্থা যদি চলতে থাকে এবং নিরাপত্তা ব্যবস্থা বা নিয়মিত টহল ব্যবস্থা যদি চালু না করা যায়, তাহলে যে সম্ভাবনাময় বা বিকাশমান যে রাবার শিল্পকে কেন্দ্র করে এই অঞ্চলে একটি অর্থনৈতিক প্রবাহ তৈরি হয়েছে, সেই প্রবাহটি ধরে রাখা খুবই কঠিন হবে। এবং স্থানীয় মানুষ বলছে যে নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু সীমান্ত অঞ্চল, সেখানে বিজিবি দায়িত্বে থাকে, সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে কোনো তৎপরতা চালানো নিয়মতান্ত্রিক নয়, যার ফলে এখানে সেনা ক্যাম্প বা নিরাপত্তা ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়নি। আর লামা থেকে নাইক্ষ্যংছড়ি যাওয়ার পথে সাপের গেড়া নামে একটি জায়গা আছে, সেই জায়গায় একটি নিরাপত্তা ক্যাম্পও যদি জরুরি ভিত্তিতে বসানো যায়, স্থানীয়রা বলছেন যে তারপরও কিছুটা হলো সন্ত্রাসীরা তারা আশ্বস্ত হবে। জি, অনেক ধন্যবাদ মনির ভাই আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বন্দ্যোপাধ্যায়, রবিউল ভাই, এই ইস্যুটা ধরে একটু কথা বলা প্রয়োজন। আমি একটু প্রশ্নটা আপনি খেয়াল করুন, মনির ভাই শুরুটা করেছিলেন যা দিয়ে, যে বান্দরবান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা, এবং গ্রেটার পার্বত্য চট্টগ্রামই বিউটিফুল, মানে প্রকৃতি এমনভাবে সাজিয়েছে এই জায়গাটা। অথচ আমরা প্রায়শই এই অঞ্চলটার সংবাদ শিরোনাম হতে দেখি খারাপ খবরে, অপহরণ, তো আদিবাসী পল্লীতে হামলা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নানা রকমের খারাপ খবরের কারণে এই অঞ্চলটির সংবাদ শিরোনাম হয়। অথচ সবচেয়ে আকর্ষণীয় জায়গা হতে পারতো, আমাদের গন্তব্য হতে পারতো এই অঞ্চলগুলো, কিন্তু হচ্ছে উল্টো। মানে এখান থেকে বেরোনোর পথটা কি? এখান থেকে বেরোনো, এটা তো একটা দীর্ঘ সমস্যা আমাদের জন্য। সিকিউরিটিটা, বিশেষ করে হিল ট্যাক্টে, আমি অল্প পরিসর মানবাধিকার কমিশনে কাজ করার সময় কাজের সুযোগ হয়েছে আমার। সেটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে পুরো মনিটরিং ট্র্যাকটা এস্টাবলিশ করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। এটা গভর্নমেন্টকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে, কারণ এখন ধরেন ম্যানুয়াল সিকিউরিটিটাকে সবসময় যে ইনশিওর করা যাবে এমন না। এটা ধরেন ডিভাইস বেস, টেকনোলজি বেস সিকিউরিটির দিকে কথাটা আমরা ভাবতে পারি কিনা, যেভাবেটাকে টপ লেভেল সার্ভিলেন্সটা হয়তো আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। তো এমন রিমোটেস্ট জায়গা আছে যেগুলোতে আমরা রিচ পাই না। এগুলো আপনি যতই স্ট্রং মানে মিলিটারি ফোর্স দেন না কেন, অন্য কোনো ফোর্স দেন না কেন, টেকনিক্যাল রিজনেই কিন্তু আপনি জিনিসটাকে হ্যান্ডেল করতে আপনার জন্য কঠিন হয়। এই যে দুর্গম এলাকা ভেতরে ধরে নিয়ে যে আপনি খুঁজে পাবেন কি এরকম সিচুয়েশনের জন্য ওই যে, এবং প্লাস হচ্ছে যে যারা এই ঘটনা প্রবাহগুলোর সাথে জড়িত, আদৌ কি আমাদের কাছে কোনো তথ্যপত্র আছে কিনা, আমাদের কোনো স্টাডি আছে কিনা, সেই জিনিসগুলোকে একটু কগনিজেন্সে নেওয়া। এবং যদি সম্ভব হয়, যেহেতু এটা আউটল মানে নিষিদ্ধ ঘোষিত অথবা আইনের পারভির ভিতর পুরোটা পড়ে না, কিন্তু কিভাবে আমরা অল্টারনেটিভ ডায়ালগের একটা স্পেস ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, তাদের ইস্যুগুলো অ্যাড্রেস করতে পারি কিনা আমরা কোনো না কোনোভাবে, সেই জিনিসগুলোকে একটু বিবেচনায় নেওয়া। অর্থাৎ আমি এগেন সার্ভিলেন্স এবং মনিটরিংয়ের ম্যানুয়াল অ্যাপ্রোচটার বাইরে এসে, যেহেতু জিওগ্রাফিক্যাল ফিচারটা ডিফারেন্ট, আর একটু উন্নত বিকল্প কোনো সার্ভিলেন্স সিস্টেমটা আমরা ওখানে দাঁড় করাতে পারি কিনা। এক, দুই নাম্বার হচ্ছে যে সামহাও আমাদের একটা ডায়ালগে যাওয়া দরকার। সেটা আমরা ওই গ্রুপের সঙ্গে যে যাওয়ার কথা আমি বলছি সেটা না, ইন বিটুইন যারা মিডিয়েটর হিসেবে থাকতে পারে, যেমন ওই যে ওনারা যে উদ্ধারটা করেন, নিশ্চয়ই কারো না কারো সহযোগিতা নিয়ে তো উদ্ধারটা করেন, কেউ না কেউ তো ওখানে একটা রোল প্লে করে, যেটা আমাদের কমিউনিকেশনের ভাষায় বলে ব্রিজ বা ক্লিক। ক্লিক মানে নেগেটিভ অর্থে না, ক্লিক মানে হচ্ছে সংযোগ অর্থে আর কি। এই সংযোগকারী শক্তিগুলোকেও যদি আমরা একটু চিহ্নিত করতে পারি এবং অ্যাটলিস্ট আলোচনাটা রেস করতে পারি, হয়তো একটা কিছু পরিবর্তন হতে পারে। আমরা একদম প্রায় শেষ পর্যায়ে, সংক্ষেপে, আমি জানি না সময় পাবো কিনা, জাতিসংঘ যে রিপোর্টটা দিল রিসেন্টলি, সেখানে তারা ন্যাশনাল হিলিং এর কথা বলছে, তারা এইটা নিয়ে একটু টাচ করবেন কিনা? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। 114 পৃষ্ঠার রিপোর্ট, প্রথমে 5357। ফরচুনেটলি কাজ করার সুযোগ হয়েছে আমার ওখানে। এই পয়েন্টটা অনেকগুলো রিকমেন্ডেশন তার ভিতরে ওয়ান অফ দ্য মেজর রিকমেন্ডেশন হচ্ছে যে একটা রেভুলেশন বলেন, একটা ম্যাস আপরাইজিং বলেন, বা একটা পরিবর্তন বলেন, বা একটা ফ্যাসিস্টের চেঞ্জ বলেন, একটা ন্যাশনাল মানসিক স্বাস্থ্যের উপরে, জাতীয় মানসিক স্বাস্থ্যের উপরে তো একটা অভিঘাত পড়েছেই। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। গতকাল পিআইবিতে, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশে, মাহফুজ আলম সাহেব বলছিলেন, উপদেষ্টা,
যে আমাদের ভিতরে যে নেগেটিভ ফোর্সটা রেস করেছে, এই নেগেটিভ ফোর্সটা মানে আমাদের ভিতরে ফ্রাস্ট্রেশন, হতাশা, নৈরাশ্য, তারপরে ভয়, আতঙ্ক সব কিছু মিলিয়ে তো একটা পাবলিক সাইকিতে একটা বড় ধরনের স্পটেড ফিগার আমরা দেখি অনেকগুলো। উনিও কালকে বলছেন যে এটাকে কত পজিটিভলি আমরা হ্যান্ডেল করতে পারি, ট্রান্সফর্মটা করতে পারি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইয়াভিল নোহা হারারি আমার খুব পছন্দের একজন স্কলার, আমি তাকে গুরু মানি, তাকে ফলো করি। ওনার কাজ কিন্তু ক্রুসেড নিয়ে। তো রিসার্চের লাস্টে উনি কনক্লুশন টানছেন যে ক্রুসেড যেদিন শেষ হলো, প্যালেস্টাইনে উনি ভাবছিলেন যে মনে হয় সংঘাত, মানুষ কেউ মনে হয় কারোর সঙ্গে কথা বলবে না, কিন্তু উনি গিয়ে আশ্চর্য হলেন যে সেলুনে মানুষ একসাথে বসে চুল কাটছে, পেটের ব্যথার জন্য হসপিটালে ওষুধ নিতে এসেছে, তারপরে রেস্টুরেন্টে বসে একসঙ্গে খাচ্ছে। হারারির বক্তব্যটা হচ্ছে যে বিজয়ের পর আর কোনো নতুনভাবে বিজয় সেলিব্রেট করার কোনো স্কোপ নাই। আপনি তো জিতে গেছেন, জিতার পরে আর জিতার কি থাকতে পারে? জিতার পরে যেটা থাকতে পারে যে আসো আমরা, যেটা এই সময়ের তাত্ত্বিক ফরাদ মাজারও বলেন যে রিকনসিলিয়েশন, আমাদের ক্ষোভ দুঃখগুলো ভুলে আমরা একে অপরকে গলাগুলি করে, একটু কোলাগুলি করে একটু ব্রিদিংটা নিতে পারি কিনা। কারণ সামাজিক লেভেলে এই স্পেসটা যদি আমরা ক্রিয়েট না করতে পারি, এই পিসফুল কোএক্সিস্টেন্স। কিন্তু 5ই আগস্টের পরে তো উল্টো চিত্রও দেখছি, প্রতিহিংসাও তো বাড়ছে দেখছি। হ্যাঁ, সেটাই তো বলছি, প্রতিহিংসা হচ্ছে যে ওই গ্রিভেন্স, যে গ্রিভেন্সটা ক্রিয়েট হয়েছে। আপনি হয়তো একটা ম্যাস অফেন্সিভ কাজের সাথে যারা জড়িত ছিল, আপনি লিগ্যাল প্রসিডিউর তাদেরকে বিচার করে আপনি, কিন্তু একজন ধরেন আমার গ্রামের কৃষক এবাদ আলী আমাকে বলছে তা আমি আওয়ামী লীগকে ভোট দিই, আমি তো কোনো আন্দোলনে ছিলাম না, মিছিলে ছিলাম না, তাহলে আমিও কি ফ্যাসিস্ট? এই উত্তর আমি কিন্তু দিতে পারি না। এটা খুবই ফানি থিংস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমার সোশ্যাল মিডিয়ার কারণে আলোচনাটা ওই পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে আপনি দেখবেন যে আলোচনায় কারোর সঙ্গে দ্বিমত হলেই বলে দিচ্ছে ফ্যাসিস্ট। এই যে কারোর সঙ্গে দ্বিমত হলে, ভিন্নমত হলেই ফ্যাসিস্ট বলে দেওয়াটাও ফ্যাসিজম, এইটাও আমরা বুঝতেছি না। এটা ফ্রেমিংটা তো আমাদের খুব ঝামেলাপূর্ণ একটা জায়গা। একটু ভিন্ন মত হলে কত বেশি কর্নার করা যায়। আগে যেমন বিএনপি জামাত ট্যাগিং করতে, এখন হচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। এখান থেকে বেরোনো দরকার। আমাদের শেষ করতে হচ্ছে, শেষ যেটা বলি, এই জন্য ক্রিটিক্যালি যারা চিন্তা করতেছে তাদেরকে একটু ওয়েলকাম করা, রাইট, হ্যাঁ, এবং এটাকে নিউট্রালাইজ করা। সম্পর্কগুলো ভেঙে দিলে সমাজটা তো বাঁচিয়ে রাখতে পারবে না। রাইট, ব্যক্তি সম্পর্ক না থাকলে সমাজ, রাষ্ট্র থাকবে কোথায়? অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। এই ছিল আমাদের 7 দিনে কথা হবে আগামী বৃহস্পতিবার ওই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।